দর্শক, বিজয়ের মাসে আমন্ত্রণ জানাচ্ছি রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে। আজ আমাদের সাথে আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, যিনি জীবন বাজি রেখে যুদ্ধ করে উপহার দিয়েছেন স্বাধীন দেশ। কেন, কখন, কোন প্রেক্ষাপটে আপনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন? অ্যাকচুয়াল ঘটনাটি হলো 1971 সালের মার্চে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান জেনারেল ইয়াহিয়া খানের প্রতিনিধিদের সাথে ক্ষমতা হস্তান্তরের জন্য দেন দরবার করছিলেন। নির্বাচনে বিজয়ী দল হিসাবে তারা আশা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ শেখ মুজিবুর রহমান পাবেন, কিন্তু পাকিস্তানিরা কখনোই এই ক্ষমতা হস্তান্তরে রাজি ছিল না। বাঙালিদেরকে রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চায়নি। এই কারণেই 25 মার্চ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে তারা একটা ব্যাপক গণহত্যা চালায় ঢাকা এবং অন্যান্য শহরে। এই গণহত্যার ফলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমনকি সাধারণ মানুষও প্রাণ ভয় দিকবিদিক জ্ঞানহারা হয়ে শহর ছেড়ে গ্রামাঞ্চলের দিকে পালাতে থাকেন। এহেন সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে পাক বাহিনীকে প্রতিরোধ করার জন্য এগিয়ে আসেন 8ম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র এবং চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের সামনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 26 মার্চ তারিখ প্রথম প্রহরে। এই ঘোষণার পরপরই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্য 4টি ব্যাটালিয়ন, জয়দেবপুরের 2য় ইস্ট বেঙ্গল, সৈয়দপুরের 3য় ইস্ট বেঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ায় 4র্থ ইস্ট বেঙ্গল এবং সবশেষে 30 মার্চ তারিখে যশোরে 1ম ইস্ট বেঙ্গল আমার নেতৃত্বে বিদ্রোহ করে। বলাই বাহুল্য, সেদিন যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর বিদ্রোহ না করত তাহলে মুক্তিযুদ্ধ হতো না, এই দেশ এখন পর্যন্ত পাকিস্তানি থাকতো। আমার সাথে যশোর ক্যান্টনমেন্ট থেকে 8 ঘন্টা যুদ্ধের পর বিদ্রোহ করে বেরিয়ে আসে 200 সৈনিক। আমার একজন সঙ্গী ছিল সেকেন্ড লেফটেন্যান্ট আনোয়ার হোসেন, সে এই 8 ঘন্টার যুদ্ধে সে শহীদ হয়। কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? বেনাপোলে আমাকে নির্দেশ দেন আমাদের প্রধান সেনাপতি কর্নেল ওসমানী। তিনি আমার রক্ষণভাগ পরিদর্শনে এসে আমাকে বললেন যে তুমি 200 সৈনিক নিয়ে বিদ্রোহ করেছ, আরও 600 ছাত্রকে রিক্রুট করো আশেপাশে এলাকার থেকে এবং 1ম ইস্ট বেঙ্গলকে একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়নে রূপান্তরিত করার জন্য তিনি নির্দেশ দেন। তখন আমি সীমান্তে অনেকগুলো ইউথ ক্যাম্প ছিল, সেই সব পার্শ্ববর্তী ক্যাম্প থেকে 2 দিনের মধ্যেই 600 ছাত্রকে রিক্রুট করি এবং এরা কখনো অস্ত্র ধরে দেখেনি, ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্যে। এই 600 জনকে রিক্রুট করার জন্যে আমার এই পুরো ব্যাটালিয়ন 800 জনের এই সেনা দলকে নিয়ে আসা হয় মেঘালয়ের তেলধারা নামে একটি জায়গায়। এখানে জুন মাসের মাঝামাঝি সময় গঠিত হয় বাংলাদেশ সেনাবাহিনীর 1ম ব্রিগেড জেড ফোর্স। এই জেড ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। 1ম, 3য় এবং 8ম ইস্ট বেঙ্গলকে নিয়ে জেড ফোর্স গঠিত হয়। জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমাদের প্রশিক্ষক ছিলেন। তেলডালাতে 2.5 বছর পর আবার তার সাথে দেখা হলো। যশোর কুষ্টিয়ার গ্রামাঞ্চল থেকে যাদেরকে রিক্রুট করেছিলাম, 1.5 মাস ট্রেনিংয়ের পর তারা দুর্ধর্ষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়। এই বাহিনী নিয়ে প্রথমে আমরা কামালপুর নামে একটি সীমান্ত ঘাঁটি আক্রমণ করি। আমাদের প্রায় 200 জন আক্রমণ করেছিলাম, প্রায় 100ই আমরা হতাহত হই। আমার বন্ধু ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ এই ভয়াবহ যুদ্ধে শহীদ হন, আমিও সেখানে আহত হই। কামালপুরের যুদ্ধ মুক্তিযুদ্ধের সবচাইতে বৃহৎ প্রথাগত যুদ্ধ। এই যুদ্ধের পর আমাদেরকে নিয়ে যাওয়া হয় সিলেট অঞ্চলে। সেখানে আমাদের প্রথম বড় যুদ্ধ হয় 28 নভেম্বর তারিখে জকিগঞ্জের গৌরীপুরে। সেখানে রক্ষণভাগে থাকা অবস্থায় আমাদের উপর আক্রমণ চালায় পাক বাহিনীর 31 পাঞ্জাব রেজিমেন্ট। এই আক্রমণে পাঞ্জাব রেজিমেন্টের প্রায় 80 জন নিহত হয় এবং 30 জন পাঞ্জাবি সৈনিককে আমরা জীবিত অবস্থায় বন্দী করি। এই যুদ্ধে মেজর জিয়াউর রহমান আমাদের রক্ষণভাগে ছিলেন এবং পরবর্তীকালে এই যুদ্ধের পর আমরা কানাইঘাট দখল করি এবং পাক বাহিনী পশ্চাৎপসারণ শুরু করে। সিলেটের কাছে 55 গুর্খা ব্যাটালিয়ন নামে একটা গুর্খা ব্যাটালিয়নকে হেলিকপ্টার ড্রপ করা হয়েছিল সিলেটের উপকণ্ঠে। তাদের সাথে আমাদেরকে লিঙ্ক আপ করতে বলা হয়। মেজর জিয়াউর রহমান সহ আমরা সিলেটের অভিমুখে ইনফিল্ট্রেশন বা প্রথাগতভাবে সিলেটের দিকে এগুতে থাকি। 14 ডিসেম্বর তারিখে সিলেটের এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় ছিল পাক বাহিনীর ঘাঁটি। আমরা চা বাগান পেরিয়ে 14 ডিসেম্বর তারিখে সকালে সামনে দেখি একটা সাদা দোতলা বিল্ডিং দেখা যায়। পরে জানতে পারলাম এটাই সিলেট এমসি কলেজের প্রিন্সিপালের বাসা।
তারা কল্পনা করেনি যে মুক্তিবাহিনী সিলেট শহরের অভ্যন্তরে প্রবেশ করেছে। তারা এসে আমার কোম্পানির উপরেই সকাল 10টা থেকে আক্রমণ শুরু করে, বিকাল 4টা পর্যন্ত 4টি আক্রমণ তারা আমাদের উপরে করে। আমরা তাদের আক্রমণ প্রতিহত করি, কিন্তু আমাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমিও অপেক্ষা করেছিলাম যে এই যুদ্ধে আজকেই আমাদের শেষ দিন। এই ভয়াবহ মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন প্রাণপণ যুদ্ধ করছি, এই সময়ে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিলেন, তার বেতার যন্ত্র সহ। চা বাগানের ভিতরে গত 5-6 দিন থাকার কারণে বেতার যন্ত্র কাজ করছিল না, কিন্তু যেহেতু শহরের উপকণ্ঠে পৌঁছে গেছি, চা বাগানের প্রান্ত সীমায় আছি, তখন তার বেতার যোগাযোগ আবার পুনঃস্থাপিত হয়। আমি বিমান আক্রমণ করার সুবিধা চাইলাম তার কাছে। আধা ঘন্টা পরে 2টি মিগ বিমান এসে, ভারতীয় মিগ বিমান এসে এমসি কলেজের প্রিন্সিপালের বাসায় যে বাংকারগুলো ছিল, সিমেন্টের বাংকার, প্রত্যেকটি বাংকারের উপরে রকেট মেনে 15 মিনিট ধরে রকেট নিক্ষেপ করে সেগুলোকে ধ্বংস করে যায়। এবং এই বিমান আক্রমণের ফলে পাকিস্তানিরা হতোদ্যম হয়ে যায়, রণভঙ্গ দেয়। তারা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের অভিপ্রায় জানায়। 15 তারিখ সকাল থেকে সিলেট শহরকে আমরা মুক্ত করি। সে সময় বাংলাদেশে 18টি জেলার শহর ছিল। 18টি জেলার মধ্যে একটি জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটি হলো সিলেট জেলা শহর। দখল করেছে জেড ফোর্সের 1 ইস্ট বেঙ্গল, এবং সেই আক্রমণে আমি ভূমিকা রেখেছিলাম। তো সেই জন্য আমরা অত্যন্ত গর্ববোধ করি। মেজর জিয়াউর রহমান জেড ফোর্স কমান্ডার হিসাবে যুদ্ধের শেষ 16 দিন আমাদের সাথেই কাটিয়েছিলেন, এবং তার বলিষ্ঠ নেতৃত্বের ফলে আমরা দ্রুত সিলেট এবং অন্যান্য অঞ্চলে অনেকগুলো যুদ্ধে জয়লাভ করি।